সবজি কাটা তো শেষ হলো। এবার চুলোয় ভাত বসিয়ে দিলে পানি আনতে চাই। মা বাবা কাজ থেকে ফেরার আগে যে আমাকে রান্না শেষ করতে হবে, তাহলে বাবা মাকে সারপ্রাইজ দিতে পারবো। এই কথা বলে টুকি ভাত বসিয়ে দিয়ে কলস নিয়ে পানি আনতে চলে যায়। আর এদিকে চুলার আগুন বেরিয়ে পুরো ঘরে দাউ দাউ করে জ্বলতে থাকে। তখনই সেই পথ দিয়ে সুখে উড়ে যাচ্ছিল। টোনার বাড়িতে আগুন দেখে তাড়াতাড়ি সেখানে চলে আসে। এ কি সর্বনাশ হলো, কে কোথায় আছো? তাড়াতাড়ি টোনার বাড়িতে চলে এসো। টোনার বাড়িতে যে আগুন লেগেছে, আশেপাশে তো পুকুরও নেই যে পানি এনে আগুন নেভাবো। কি যে করি, কি যে করি। কি টোনার বাড়ি যে পুড়ে ছাই হয়ে গেছে, তা আগুন কি করে লাগলো? বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কি ব্যাপার মাসি আঙ্কেল, তোমরা সবাই আমাদের বাড়ির সামনে ভিড় করছো কেন? কি আমাদের বাড়ি কিভাবে পড়ে গেল? সেজন্যই তো আমরা সবাই এখানে এসেছি, কিন্তু সবাই আস্তে আস্তে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুন লেগেছে সেটা তো জানি না। আচ্ছা, তুই কি চুলাতে আগুন জ্বালিয়েছিলি? হ্যাঁ মাসি, রান্না করে বাবা মাকে আজ সারপ্রাইজ দিব বলে ভাত বসিয়ে দিয়ে পানি আনতে গিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না চুলার আগুন বাড়িতে লেগে যাবে। এখন আমরা কোথায় থাকবো? আমি বাবা মাকে কি জবাব দিব? কি মা টুকি, তুই কাঁদছিস কেন? আর বাড়িতে এত পাখিরা ভিড় করছে কেন? তখন সুখে টোনাকে সব কথা খুলে বলে। মারি, তুই ছোট পাখি হয়ে কেন রান্না করতে গিয়েছিলি? তোর রান্নার জন্য যে আমাদের সব শেষ হয়ে গেল। এখন আমরা কোথায় থাকবো? বাড়ির কাছে যদি কোনো পুকুর থাকতো তাহলে আমরা তোদের বাড়িটাকে বাঁচাতে পারতাম। টুনি, যা হবার তা তো হয়েই গেছে। এখন সারাদিন কান্না করলেও তো আর বাড়ি ফিরে আসবে না। তাই আমাদের নতুন করে বাড়ির চিন্তা করতে হবে। চলো আজই আমরা পাশের বনে যাব আর সেখানে কোনো পুকুর পাড়ে বাড়ি বানাবো, তাহলে কখনো এমন বিপদে পড়তে হবে না। হ্যাঁ টোনা, তাই চলো। এরপর টোনা টুনি ও টুকি পাশের বনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর উঠতে উঠতে তারা পাশের বনে পৌঁছে যায়। এই তো একটা পুকুর পেয়েছি, আমরা এখানেই বাড়ি বানাবো। চলো টুনি, জঙ্গল থেকে কিছু বাঁশ কেটে নিয়ে আসি। এরপর টোনা টুনি জঙ্গলে বাঁশ আনতে চলে যায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনা টুনি বাঁশ দিয়ে সুন্দর করে একটা বাড়ি বানিয়ে ফেলে। থাকার মতো জায়গা তো হয়ে গেল। এবার চলো বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি। টোনা, এই বনে কি আমরা কাজ খুঁজে পাবো? কাজ না পেলে যে এখানে থেকে কোনো লাভ নেই। আগে তো খুঁজে দেখতে হবে, কাজ না খুঁজলে কি করে পাবো বলো? কাল সকালে কাজের খোঁজে বের হব। এখন তাড়াতাড়ি বাজারে চলো তো, সন্ধ্যা হতে চলেছে। এ কি, আমার গুহার সামনে কে বাড়ি বানালো? সাহস কত বড়! আমি একটু বনের কাছে গিয়েছিলাম আর সেই সুযোগে এখানে বাড়ি বানিয়ে ফেলেছে। দাঁড়া, তোদের বাড়ির কি হাল করছি। এই কথা বলে নাগিন তার জাদু শক্তি দিয়ে টোনার বাড়িটা ভেঙে দিয়ে গুহার ভিতরে চলে যায়। আর কিছুক্ষণ পর টোনা টুনি বাজার থেকে বাড়িতে চলে আসে। এ কি, আমাদের বাড়িটা কে ভেঙে দিল? এত কষ্ট করে বাড়িটা বানিয়ে কি লাভ হলো? টোনা, আমার মনে হয় কোনো হিংস্র প্রাণী এসে বাড়িটা ভেঙে দিয়েছে। তাই বলছি কি, এই ভাঙা বেড়াগুলো দিয়ে বটগাছের উপরে বাড়ি বানাই, তাহলে আর হিংস্র প্রাণী বাড়ি ভাঙতে পারবে না। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো। এরপর টোনা টুনি গাছের উপরে বাড়ি বানানোর কাজ শুরু করে দেয়। এক পর্যায়ে তারা আবারও একটা বাড়ি বানিয়ে ফেলে, কিন্তু নাগিন গভীর ঘুমে থাকার কারণে সে কিছুই বুঝতে পারে না। আর এভাবেই সেই দিনটা কেটে যায়। কি ব্যাপার, আমার গুহার সামনে পাখির পটি কি করে আসলো? এ কি, ওই পাশের বাড়িটা আবার গাছের উপরে
ভেতরে কি করে গেল? বুঝেছি, ওই বাড়িটা কোনো পাখির বাড়ি। আমি যখন ঘুমিয়েছিলাম তখন ওই শয়তান পাখিটা ভাঙা বাড়িটা ভালো করে গাছের ওপরে বানিয়েছে। এই, কে রে বাড়ির ভেতরে? তাড়াতাড়ি বাইরে আয় বলছি। নাগিন, তুমি আমাদের ডাকছো কেন? তোদের সাহস তো কম না? একবার বাড়ি ভেঙে দেওয়ার পর আবার আমার গাছের উপর বাড়ি বানিয়েছিস। এক্ষুনি তোদের বাড়ি নিয়ে এখান থেকে চলে যা বলছি, নয়তো এক ছোপ বলে তোদেরকে শেষ করে দিব। নাগিন, দয়া করে আমাদের তাড়িয়ে দিবে না। আমরা অনেক বিপদে পড়ে এই বনে চলে এসেছি, আর আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে এখানে থাকলে কি সমস্যা? পটি করে আমার গুহার আশেপাশে নোংরা করে ফেলেছিস, আবার বলছিস ক্ষতি করিসনি। এখন তোরা যাবি নাকি ছোপল বসিয়ে দিব? নাগিন, শুধু একদিন সময় দাও। আমরা একটা জায়গা খুঁজে পেলেই তোমার এখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আজকের মধ্যেই চলে যাবি। যদি কাল হয় তাহলে কিন্তু তোদের জীবন আর বেঁচে থাকবে না, বুঝেছিস? যাই বাবা, জঙ্গল থেকে একটু খাবার সংগ্রহ করে নিয়ে আসি। টুনি, আমাদের ভাগ্যটাই খারাপ গো। জানি না আরো কত বিপদে পড়তে হবে। যাই হোক, চলো এবার পুকুরের খোঁজে বেরিয়ে পড়ি। একটা পুকুর খুঁজে পেলেই খুব তাড়াতাড়ি বাড়িটা নিয়ে সেখানে চলে যাব। হ্যাঁ টোনা, তাই চলো। মা টুকি, তুই ঘরেই থাক, আমরা পুরো বন ঘুরবো। তুই এত পথ উঠতে পারবি না। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে বাড়িতে খেলা করি। এই তো নাগিনের দেখা পেয়ে গেছি। যেভাবেই হোক আজ এই নাগিনকে ধরতেই হবে। যাই বাবা, তাড়াতাড়ি নাগিনের কাছে গিয়ে বিন বাজানো শুরু করি। এরপর সাপুরে নাগিনের কাছে গিয়ে বিন বাজানো শুরু করে, আর বিনের সুরে নাগিনের মাথা পাগল হয়ে যায় এবং নাগিন সাপুরের পিছু যেতে থাকে। টোনা, দেখেছো? আমাদের বাড়ির পাশের ওই নাগিনকে সাপুরে ধরে নিয়ে যাচ্ছে। চলো আমরা নাগিনকে মুক্ত করি। কিন্তু আমরা কিভাবে মুক্ত করব? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি শুধু সাপুরের পেছনে গিয়ে বাড়িটা দেখে এসো, তারপর আমি সব ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে টুনি, যাচ্ছি আমি। এই সাপুরে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, নইলে তোকে আমি শেষ করে ফেলবো। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তোকে বন্দি করে ফেলেছি, তাই তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। অনেক দিনের ইচ্ছে ছিল নাগিনকে ধরে সাপের খেলা দেখাবো আর অনেক টাকা ইনকাম করব। অবশেষে আমার ইচ্ছাটা পূরণ হলো। সাপুরের বাড়ি তো দেখে নিয়েছি, এখন টুনির কাছে যাই, দেখি টুনি কি করে নাগিনকে মুক্ত করে। টুনি, তুমি বাটিতে খিচুড়ি কার জন্য তুলেছো? আমি তো সাপুরের বাড়ি দেখে আসলাম, এখন তুমি কি করবে? এই খিচুড়িতে অজ্ঞান করার ওষুধ মিশিয়েছি। এখন এগুলো সাপুরিকে খাইয়ে নাগিনকে মুক্ত করে নিয়ে আসবো, বুঝেছো? এরপর টোনাটুনি খিচুড়ির বাটি নিয়ে সাপুরের বাড়িতে চলে আসে। সাপুরে বাবা, আমরা একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তোরা আবার কি বিপদে পড়েছিস? আমরা যেখানে বাড়ি বানাই সেখানে আমাদের বাড়ি ভেঙে যায়। তাই এক তান্ত্রিক বাবা বলেছেন, মানুষ সাপুরিকে যদি খিচুড়ি রান্না করে খাওয়ায় তাহলে এই বিপদ কেটে যাবে। আর তাই আপনার জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছি। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, বাটিটা দে দেখি। এরপর টনি সাপুরিকে বাটিটা দিয়ে দেয়, আর সাপুরে গপ গপ করে খিচুড়ি খেতে থাকে এবং এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। আর সেই সুযোগে টোনাটুনি নাগিনকে মুক্ত করে নিয়ে গুহার কাছে চলে আসে। তোমাদের কি বলে যে ধন্যবাদ দিব তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি তোমাদের ক্ষতি করার পরেও তোমরা আমাকে সাহায্য করলে। আমি তোমাদের সাথে অন্যায় করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আর এখন থেকে তোমরা এই গাছেই থাকবে। এই নাও একটি সোনার মণি, এই মণি আমি উপহার হিসেবে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ নাগিন, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এতে আমরা অনেক খুশি হয়েছি। এক্সকিউজ মি ম্যাডাম, আমরা আপনার অনাথ আশ্রম থেকে এক অনাথ ছানাকে দত্তক নিতে এসেছি, তাই দয়া করে আপনি আপনার আশ্রম
আশ্রমের অনাথ ছানাদের এখানে নিয়ে আসুন। আপনি এখানে অপেক্ষা করুন ম্যাডাম, আমি এক্ষুনি সবাইকে নিয়ে আসছি। শোনো সবাই, তোমাদের মধ্যে একজনকে এক ভদ্র পাখি দত্তক নিতে এসেছে, তাই তোমরা সুন্দরভাবে তৈরি হও আর তাড়াতাড়ি করে বাইরে চলে এসো, কেমন? ঠিক আছে মাসি। এরপর সব অনাথ ছানারা যে যার মতো তৈরি হয়ে আশ্রমের বাইরে চলে আসে। টুনি, কোন ছানাকে নেওয়া যায় বলতো? এটা আমি বলতে পারবো না ইগলি দিদি, তুমি যাকে মেয়ে হিসেবে দত্তক নিবে তাকে তুমি বেছে নাও। ঠিক আছে, ওই যে ওই ছানাটিকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকেই দত্তক নিতে চাই। কংগ্রাচুলেশন টুকি, এখন থেকে তুমি আর এতিম ছানা নাও, এখন থেকে ওই ম্যাডামই তোমার মা। না মাসি, আমি টুনটুনকে রেখে কোথাও যাব না, ও যে আমার বোন। আমি মা মরে যাওয়ার আগে বলে গেছিল আমি যেন টুনটুনকে সবসময় দেখে রাখি, তাই ওকে রেখে আমি সুখে থাকতে পারবো না গো মাসি, পারবো না। এ কেমন কথা? তার মানে টুকিকে দত্তক নিতে হলে ওর বোনকেও সাথে নিতে হবে, কিন্তু আমার স্বামী তো একজন ছানাকে দত্তক নিতে বলেছে, এখন তাহলে কি করি? কি আর করবে, ওই যে ওই ছানাটাকে নিয়ে যাও, ওর চোখগুলো কিন্তু অনেক মায়াবী, ওকে তোমার মেয়ে হিসেবে খুব মানাবে। টুনির কথায় রাজি হয়ে ইগলি ইগলিকে দত্তক নেয়। এরপর তারা বাড়িতে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি কাজ করতে আবারও ইগলির বাড়ির উদ্দেশ্যে চলে যায়, আর যাওয়ার সময় তার সাথে সুখী পায়রার দেখা হয়ে যায়। কি রে টুনি, ইগলি দিদির বাড়িতে কাজ করতে যাচ্ছিস নাকি? হ্যাঁ সুখী দিদি, সে টোনা মরে যাওয়ার পর থেকে তুই ওখানে কাজ করে যাচ্ছিস, এত টাকা দিয়ে তুই কি করবি বলতো? তোর তো কোনো সন্তানও নেই যে ওদের পিছনে খরচ করবি। আমি বলি কি, তুই আবারও বিয়ে করে নে, তাহলে তোকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। না সুখী দিদি, আমি যে টোনাকে কথা দিয়েছি আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তবে অনাথ আশ্রমের ওই দুই এতিম ছানাকে দত্তক নিতে পারলে আমাকে আর কারোর কথা শুনতে হতো না। আমি আজই ওই দুই এতিম ছানাকে আমার মেয়ে করে ঘরে নিয়ে আসবো। এই কথা বলে টুনি ইগলের বাড়িতে না গিয়ে অনাথ আশ্রমে চলে যায়, আর সেখানে গিয়ে দুই এতিম ছানাকে দত্তক নিয়ে বাড়িতে চলে আসে। মেরে মা, গাভীর দুধটুকু তোরা খেয়ে নে, আমি খুব অভাবী একজন মা, তোদেরকে হয়তো প্রতিদিন ভালো ভালো খাবার খাওয়াতে পারবো না, কিন্তু তোদেরকে আমি অনেক আদর যত্ন করে গড়ে তুলবো। আমরা ভালো ভালো খাবার খেতে চাই না মা, আমরা তো মায়ের ভালোবাসাই চাই, আমরা যে অনেক দিন থেকে মায়ের ভালোবাসা পাই না, কিন্তু এখন থেকে আমরা আবারও মায়ের ভালোবাসা পাবো। কি মজা, কি মজা, আমরা আমাদের মা পেয়েছি, এখন থেকে কেউ আমাদের এতিম ছানা বলবে না, কি মজা, কি মজা। এরপর থেকে টুনি দুই অনাথ ছানাকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে, আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একই কবুতর, আমার আলমারিটার একটা অংশ যে ফাঁকা রয়ে গেল, আমি তো পুরো আলমারি ভর্তি করে স্বর্ণ রাখতে চেয়েছিলাম, কিন্তু সেই ইচ্ছে তো আমি পূরণ করতে পারলাম না। এখন তাহলে এই ফাঁকা অংশে আমি পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসটা রাখবো। ইয়াই কবুতর, তুই বনের সবাইকে খবর দে যে আমাকে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসটা এনে দিতে পারবে, আমি তাকে 100টা স্বর্ণ মুদ্রা দিব। কালুর কথা শুনে কবুতর বনের সবাইকে খবর দিতে চলে যায়, আর একটা মাইক নিয়ে বলতে থাকে, শোনো শোনো শোনো, যে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসটা কালু দাদাকে এনে দিতে পারবে, কালু দাদা তাকে 100টা স্বর্ণ মুদ্রা দিবে। শোনো শোনো শোনো। কবুতরের মাইকে দেয়া খবর বনের সবাই শুনতে পায়, আর খবর পেয়ে টুকি ও টুনটুন কালুর বাড়িতে চলে যায়। আঙ্কেল, ও
সব থেকে সুন্দর জিনিস এনে দিতে পারবো, কিন্তু এর জন্য আমাদের কিছু খরচ লাগবে, যেটা এখন আমাদের কাছে নেই। তাই নাকি? কবুতর, এই কবুতর, এক্ষুনি এদেরকে 5,000 টাকা দে। তবু আমি সুন্দর জিনিস চাই। এরপর কবুতর টুকি ও টুনটুনকে 5,000 টাকা দেয়। এরপর তারা দুজন সুন্দর জিনিস খুঁজতে চলে যায়। টুকি, এই টুকি, পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস কি বলতো? আমার সাথে আয়, কিছুক্ষণ পরে দেখতে পারবি। এই টুকি, আমরা যদি কালু আঙ্কেলকে সুন্দর জিনিস এনে দিতে পারি, তাহলে কালু আঙ্কেল আমাদেরকে 100 স্বর্ণমুদ্রা দিবে। এতগুলো স্বর্ণমুদ্রা দিয়ে আমরা কি করবো বলতো? ওগুলো দিয়ে আমরা একটা জুতার দোকান দেব, আর তুই, আমি আর মা মিলে সেই দোকান থেকে জুতা বিক্রি করব। তাহলে আমাদের মাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি, তুই খুব ভালো রে টুকি, আর আমাদের মায়ের মতোই তোর মাথায় অনেক বুদ্ধি। এরপর টুকি ও টুনটুন গল্প করতে করতে বনের ভিতর দিয়ে যেতে থাকে। আর কিছু দূর যাওয়ার পরেই তারা এক বৃদ্ধাকে দেখতে পায়। এই পৃথিবীতে কেউ কি নেই যে আমাকে একটু পেট ভরে খাওয়াবে? আরে ঠাম্মি, তার মনে হয় অনেক ক্ষুধা পেয়েছে। আমি কি 5,000 টাকা থেকে কিছু টাকা ঠাম্মিকে দিয়ে দিব? কিন্তু আমার যদি কম পড়ে যায়? ধুর, আমি এসব কি ভাবছি? পরে যা হবার হবে, আগে ঠাম্মিকে কিছু টাকা দিই। এই না ঠাম্মি, এই 500 টাকা নাও, এটা দিয়ে তুমি পেট ভরে খাবার কিনে খেও, কেমন? তুই এতটুকু মেয়ে হয়ে আমাকে এতগুলো টাকা দিচ্ছিস, তবে আমিও এর বিনিময়ে তোকে একটা উপহার দিতে চাই। এই নে, এটা একটা খেলনা পুতুল। এই পুতুলটা আজকে থেকে তোর। এরপর টুকি পুতুলটা নিয়ে আবার টুনটুনের সাথে পথ চলতে শুরু করে। আর এইভাবে তারা অনেক পথ অতিক্রম করে ফেলে। একে টুনটুন, আর কত দূর পথ হাঁটতে হবে? আমি তো আর হাঁটতে পারছি না রে। এই তো রে, এসে গেছি। ওই যে বাড়িতে দেখতে পাচ্ছিস, ওই বাড়িতে একটা মাসি তার মেয়েকে নিয়ে থাকে, আর সেই মাসির কাছে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস পাবো। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি করবো আমি? টাকা ছাড়া যে কেউ আমাকে ঔষধ দিল না। আমি মনে হয় আর তোকে বাঁচাতে পারবো না রে মা। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও। মাসি, ও মাসি, তোমার মেয়ের কি হয়েছে? আর তুমি এভাবে কাঁদছো কেন? আমার মেয়েটা যে অনেক অসুস্থ রে মা। ডাক্তার বলেছে ওর রোগ সারাতে 5,000 টাকা লাগবে, কিন্তু এতগুলো টাকা যে আমার কাছে নেই রে মা। এই নাও, এখানে 5,000 টাকা, 500 টাকা কম আছে, এটা দিয়ে তুমি ওর চিকিৎসা করাও। তোরা আমার খুব উপকার করলি রে মা, কিন্তু কে তোরা? তোদেরকে তো চিনতে পারলাম না। আমি হলাম টুকি, আমার বাবার নাম রাজু তো না। তুমি আমাকে চিনতে পারছো না মাসি? আজ থেকে 2 বছর আগে আমি আর আমার বাবা তোমার বানানো সুন্দর হাড়িটা দেখতে এসেছিলাম, যেটা পৃথিবীর সবাই খুব পছন্দ করেছিল। ও, তুমি অনলাইন ভাইরাল হাড়িটার কথা বলছো বুঝি? হ্যাঁ গো মাসি। আচ্ছা মাসি, সেই হাড়িটা তুমি কোথায় রেখেছো? ওই হাড়িটা তুমি আমাদেরকে দিবে গো? সেই হাড়িটা তো অনেক আগেই ভেঙে গেছে রে মা। তবে দাঁড়া, কালকে আমি একটা হাড়ি বানিয়েছি, ওটা আমি তোদেরকে দিচ্ছি। এরপর শালিক টুকিদের তার বানানো হাড়িটা দেয়, আর টুকি ও টুনটুন সেই হাড়ি নিয়ে কালুর বাড়ির উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে সুখী পায়রা কালুর পছন্দের পায়েস বানিয়ে নিয়ে কালুর বাড়িতে চলে যায় আর বলে, এই নাও কালু দাদা, এই পায়েসই হলো পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস, মানে সুন্দর খাবার। ও মা গো, তা তো সব থেকে সুন্দর হবে। দে দে, পায়েস তো আমার খুব পছন্দ। তাহলে কালু দাদা, আমার 100টা স্বর্ণমুদ্রা। ও হ্যাঁ হ্যাঁ, কবুতর, এই কবুতর, সুখীকে 100টা স্বর্ণমুদ্রা দিয়ে দে তো। দাদাও কালু আঙ্কেল, ওই পায়েস কিছুতেই পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস হতে পারে না। সুন্দর জিনিস তো আমি এনেছি। তাই নাকি? দেখি দেখি, তোরা কি এনেছিস দেখি। এগুলো এগুলো তোদের সুন্দর জিনিস? এগুলো তো হাটে বাজারে পাওয়া যায়। ফাজলামি করে
করছিস তোরা? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। তার আগে আমাদের কথা শোনো আঙ্কেল। এরপর টুকি কালুকে সব কথা খুলে বলে। জানো আঙ্কেল, এগুলো হলো ভালোবাসা। ওরা আমাদেরকে ভালোবেসে এই জিনিসগুলো দিয়েছে। আর ভালোবাসাই তো পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস। তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। তোরা আমার চোখ খুলে দিয়েছিস। সত্যি, ভালোবাসা পৃথিবীর সুন্দর জিনিস। এই কবুতর, 100টা স্বর্ণমুদ্রা সুখীকে নয়, এই 2 অনাথ ছানাকে দে। এরপর কবুতর ওদেরকে 100টা স্বর্ণ মুদ্রা দেয়। আর তারা 2 বোন খুশি হয়ে সেই বনে একটা জুতার দোকান দেয়। এরপর বাড়িতে চলে যায়। এসো মা, তাড়াতাড়ি এসো। কোথায় যাবো রে মা? এসো তো, এলে দেখতে পারবে। এরপর তারা টুনিকে নিয়ে তাদের দেয়া জুতার দোকানে যায়। আজকে থেকে আমরা এই দোকানে ব্যবসা করব মা। তোমাকে আর অন্য বাড়িতে কাজ করতে যেতে হবে না। এসব তোরা কি বলছিস? আমি কোনো স্বপ্ন দেখছি না তো। আর এত টাকা তোরা কোথায় পেয়েছিস? এরপর টুকি তার মাকে সব কথা খুলে বলে। আর টুনি তাদের দেয়া দোকান দেখে অনেক খুশি হয়ে যায়। আর সেই দিন থেকে তারা দোকান চালিয়ে সংসার চালায়। এভাবে তাদের দিনগুলো বেশ ভালোভাবে কেটে যায়। এই চল সবাই বাড়িতে চলে যাই। বৃষ্টিতে ভিজলে আমার মা আমাকে বকাবকি করবে। ঠিক বলেছিস, আমার মা বাবা বৃষ্টিতে ভিজতে বারণ করেছে। এরপর সবাই যে যার বাড়ির দিকে চলে যায়। টুকি আর কনকের বাড়ি পাশাপাশি হয়, তারা দুজনে একই পথে চলে যায়। অন্যদিকে পারুলের বাড়ি নদীর ওপারে হওয়ায় সে নদী পার হতে চলে যায়। এই টুকি, আমরা তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। চল আমরা কি ওই বুড়ো গাছটার নিচে দাঁড়িয়ে পড়ি। এরপর টুকি ও কনক গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে পারুল নদী পার হওয়ার জন্য নৌকার জন্য অপেক্ষা করতে থাকে। একে কাছে তো একটাও নৌকা নেই। এখন আমি বাড়িতে যাব কি করে? এই যে এখানে কি দেখছি, নদীতে এত সুন্দর একটা গোলাপ বাড়ি, কিন্তু এতক্ষণ তো এই বাড়িটা ছিল না। চল, এখন আর তো ভেবে কাজ নেই। আমি কি গোলাপ বাড়িতে আশ্রয় নেই। এরপর পারুল এদিক ওদিক না তাকিয়ে পানিতে ভেসে ওঠা গোলাপ বাড়ির ভেতরে চলে যায়। অন্যদিকে টুকি ও কনক পারুলকে গোলাপ বাড়িতে প্রবেশ করতে দেখতে পায়। ওয়াও, কত সুন্দর দেখতে একটা গোলাপ বাড়ি। এই টুকি, দেখতে পেলি? পারুল ওই গোলাপ বাড়ির ভেতরে গেল। এত সুন্দর বাড়িটার ভেতরে না জানি কত সুন্দর জিনিসপত্র আছে। চল টুকি, আমরাও গোলাপ বাড়ির ভেতরে চলে যাই। কিন্তু বৃষ্টিতে ভেজা কি ঠিক হবে? ধুর, একদিন বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হবে না। চল আমার সাথে। এরপর টুকি ও কনক পানিতে ভেসে থাকা গোলাপ বাড়িতে চলে যায়। আর যেই না তারা জানালার কাছে যায়, তখনই তারা ঘরের ভেতরে এক পরীকে দেখতে পায়। একে, তুমি আমাকে বন্দি করলে কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। না, তোকে আমি ছেড়ে দিতে পারবো না। তোকে ছেড়ে দিলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই কনক, এক্ষুনি এখান থেকে চল। তা না হলে এই দুষ্ট পরী আমাদেরকে দেখে ফেলবে। আর দেখতে পেলে পারুলের মতো আমাদেরকে বন্দি করবে। টুকি ও কনক ভয় পেয়ে বাড়ির দিকে তাড়াহুড়ো করে ছুটতে থাকে। আর ছুটতে ছুটতে বেশ কিছু দূর যাওয়ার পর বৃষ্টি থেমে যায়। ওই তো বৃষ্টি থেমে গেছে। আমি তাহলে এখন বাড়িতে চলে যাই বুড়িমা। তুমি সময় মতো খিচুড়ি আর ওষুধগুলো খেয়ে নিও, কেমন? তুই আমার নিজের কেউ না হয়েও আমার জন্য কত ভাবিস। এতদিন থেকে তোর সেবায় আমি সত্যি মুগ্ধ হয়েছি। তাই আমি পৃথিবী থেকে চলে যাওয়ার আগে তোকে একটা গোপন কথা বলতে চাই। তাই নাকি? তা কি তোমার গোপন কথা বুড়িমা? তোর হাতের পাশে দেখ, একটা কলস আছে। আর সেই কলসে একটা সোনার আংটি আছে। ওই আংটিটা আমাকে দে তো দেখি। টুনি মিনু বুড়িকে কলস থেকে সোনার আংটিটি বের করে দেয়। আর আংটিটি হাতে নিয়ে মিনু বুড়ি বলে, আয় আয় জল পড়ি, ডাকে তোকে মিনু বুড়ি। আয়
ফিরে আয়, জলদি চলে আয়। মিনুর ডাক শুনে তখনই এক জলপরি তার সামনে চলে আসে। আর চোখের সামনে জলপরীকে দেখে টুনি অবাক হয়ে যায়। এ কি বুড়িমা, এটা তো সত্যি একটা জলপরি, কিন্তু জলপরি তোমার কাছে কি করে এলো? ও অনেক কথা রে মা, আমার মতো ওরও এই পৃথিবীতে কেউ নেই। একদিন ও আহত অবস্থায় আমার বাড়িতে এসেছিল সাহায্য চাইতে। আমি ওকে সাহায্য করেছিলাম, ওর সেবা যত্ন করে ওকে সুস্থ করে তুলেছিলাম। আর সেদিনের পর থেকে ও আমাকে মাসিমা বলে ডাকে, আর ওই আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়। তার মানে এই জলপুরির কথা তুমি আমাকে বলতে চেয়েছিলে, তাই না বুড়িমা? হ্যাঁ রে মা, ও আমাকে এই সোনার আংটিটা দিয়েছিল, আর এই আংটিটা হাতে নিয়ে ওকে স্মরণ করলেই ও আমার কাছে চলে আসতো। আজকে থেকে এই আংটি আমি তোকে দিলাম। শোনো জলপরি, আমার সময় শেষ। আজকে থেকে তুমি আর টুনি বোনের মতো মিলেমিশে থেকো। তোমার কথা আমি কখনো অমান্য করিনি মাসিমা, তবে আমি তোমাকে খুব মিস করবো মাসিমা। আমি তাহলে আসি টুনি বোন। আর টুনি বোন, তোমার কোনো দরকার হলে নদীর পাড়ে এসে আমাকে স্মরণ করো, আমি চলে আসবো, কেমন? এরপর জলপরি অদৃশ্য হয়ে যায়। টুনিও সেই সোনার আংটিটি নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর যাওয়ার পথে টুকি ও কনকের সাথে তার দেখা হয়ে যায়। এ কি টুকি, তোরা দুজন এভাবে ছুটছিস কেন? টুকি তার মাকে গোলাপালি ও পারুলের সব কথা খুলে বলে। এসব তোরা কি বলছিস? তাহলে তো এক্ষুনি আমাদেরকে পারুলের কাছে যেতে হবে, কিন্তু পারুল এখন কোথায় আছে? তোরা দাঁড়া, আমি জলপরীকে স্মরণ করি। এরপর টুনি জলপরীকে স্মরণ করে, আর সাথে সাথে জলপরী সেখানে চলে আসে। বলো টুনি, আমাকে কেন ডেকেছো? এরপর টুনি জলপরীকে সব কথা খুলে বলে। আমরা পারুলের কাছে যেতে চাই, তুমি আমাকে পারুলের কাছে নিয়ে যাও। এরপর জলপরী সবাইকে এক নিমিষেই একটা গুহার সামনে নিয়ে যায়, আর আবারও সে অদৃশ্য হয়ে যায়। এ কি, এটা তো একটা গুহা, তার মানে এই গুহার ভিতরেই পারুল আছে। শোনো, তোমরা আমার পিছন পিছন নিঃশব্দে হেঁটে এসো। এই নাও তান্ত্রিক, তোমার কথা মতো আমি একটা মেয়েকে ধরে নিয়ে এসেছি, তুমি এখন আমার মেয়েকে মুক্ত করে দাও। দাঁড়া পরি দাঁড়া, এত ব্যস্ত হচ্ছিস কেন? এই মেয়েকে বিক্রি করলে আমি বেশি একটা মূল্য পাবো না, তাই একটা নয়, আমাকে আরো দুটো বাচ্চা ধরে এনে দে, তবেই তোর মেয়েকে আমি মুক্ত করে দিব। তার মানে ওই দুষ্টতান্ত্রিক পরীকে এমন অন্যায় কাজ করতে বাধ্য করেছে? যেভাবেই হোক পরিকন্যা ও পারুলকে আমাদের রক্ষা করতেই হবে। কিন্তু কিভাবে মা? সে পরি হওয়া সত্ত্বেও তান্ত্রিকের সাথে শক্তিতে পেরে হচ্ছে না, আর আমরা সাধারণ পাখি হয়ে কিভাবে পারবো বলো তো? শক্তিতে সবাই জিততে পারে না রে মা, কেউ কেউ তার বুদ্ধি দিয়েও জিতে যায়। তাই আমরা ওই তান্ত্রিককে শক্তিতে নয়, বুদ্ধি দিয়ে হারাবো। তোরা এখানে থাক, আমি গুহার ভিতরে যাচ্ছি। এই কথা বলে টুনি গুহার ভিতরে চলে যায়। আর গুহার ভিতরে টুনিকে দেখে তান্ত্রিক অনেক রেগে যায়। আরে তোর সাহস তো কম না, তুই এই ভয়ঙ্কর শক্তিশালী তান্ত্রিকের গুহার ভেতরে এসেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আগে আমার কথাটা শুনুন তান্ত্রিক বাবা, আমি জানি আপনার অনেক অনেক টাকা, হিরে, স্বর্ণ এগুলো চাই, আর আমি আপনাকে সেগুলো সন্ধান দিতে এসেছি। তাই নাকি? বল বল, আমাকে বল, কোথায় কোথায় পাবো সেগুলোর দেখা? না না, এমনি এমনি তো সেগুলো সন্ধান দিব না, এর বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। বল, তোর কি চাই? আপনি ওই পরিকন্যা ও পারুলকে মুক্ত করে দিন, তবে আমি আপনাকে সেই হিরে, টাকা, স্বর্ণের সন্ধান দিব। এই কথা শুনে তান্ত্রিক মনে মনে অনেক খুশি হয়ে যায়, আর তখনই সবাইকে মুক্ত করে দেয়। এরপর পরি তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন বল, তাড়াতাড়ি বল। বলছি, এই বনের নদী পার হলে একটা অন্ধকার গুহা আছে, সেই গুহায় গেলে আপনি সেগুলো পাবেন।
টুনির মুখ থেকে কথা শেষ হতে না হতেই তান্ত্রিক তখনই সেই গুহার ভিতরে চলে যায়। আর সেখানে গিয়ে সে সত্যি সত্যি অনেক স্বর্ণ হিরে আর টাকা পয়সা দেখতে পায়। আমার স্বপ্ন, আমার টাকা, এগুলো সব আমার। আমি কোটিপতি। তান্ত্রিক যখন এসব কথা বলে চিৎকার করছিল, ঠিক তখনই গুহার একপাশে ঘুমিয়ে থাকা ডাইনির ঘুম ভেঙে যায়। এই, কে রে তুই? তুই আমার গুহায় এসেছিস আমার ধন সম্পদ চুরি করতে, তাই না? তবে এখন তোর একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যু। এরপর ডাইনি সেই তান্ত্রিককে মেরে ফেলে। আর গুহার বাহির থেকে টুনি বলে, এজন্যই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। আচ্ছা মা, তুমি এই ধন সম্পদওয়ালা ডাইনির সন্ধান জানলে কিভাবে? আমি যখন বুড়িমার বাড়িতে খাবার দিতে যেতাম, তখন বুড়িমা আমাকে এই ডাইনির গল্পটা বলতো, আর সেটাই আমি আমাদের কাজে লাগালাম। তাহলে টুকি আর কনক বলতো, শক্তি না থাকলে কি করা উচিত? বুদ্ধি দিয়ে যেতে